1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে ছিল। এমন সময় জাপানের ওডো নামক দ্বীপে একটি ফাইটার এয়ারক্রাফট ল্যান্ড করে। সেই বিমানে একজন কামিকাজি পাইলট ছিল যার নাম শিকিশিমা। কামিকাজি সেই সকল জাপানি পাইলটদের বলা হতো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুপক্ষের জাহাজে ইচ্ছাকৃতভাবে আত্মঘাতী ক্র্যাশ করত। এমন বীরত্বের জন্যই তাদের কামিকাজি বলা হতো, যার অর্থ ডিভাইন উইন্ড বা ঐশ্বরিক বায়ু। যাই হোক, ওই দ্বীপে বিমান মেরামত করা হতো। শিকিশিমা জানায় তার বিমানে সমস্যা দেখা দেয় সে জরুরি অবতরণ করেছে। মেকানিক টাচিবানা বিমান পরীক্ষা করে দেখতে পায় বিমানের সকল মেশিন ঠিকঠাক অবস্থায় রয়েছে। এছাড়া তেলের ট্যাঙ্কও একদম ভরা আছে, মানে সমস্যা অন্য কোথাও। সে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে শিকিশিমা কোনো উত্তর না দিয়েই সাগরের পারে চলে যায়। তখন যুদ্ধ চলমান ছিল। এটা সহজেই অনুমান করা যায় শিকিশিমা যুদ্ধ থেকে পালিয়ে এসেছে। তখন আরেক মেকানিক তার কাছে এসে বলে, আমি জানি তোমার মনে কি চলছে। সরকার চায় আমরা দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাই, কিন্তু একই সাথে আমরা এটাও জানি এই যুদ্ধে পরাজয় নিশ্চিত। সেই মেকানিক চলে গেলে শিকিশিমা পানির দিকে তাকিয়ে দেখে সেখানে কিছু মরা মাছ ভাসছে। রাতে হঠাৎ সাইরেনের শব্দ বাজতে শুরু করে। সবাই ভাবছিল তাদের প্রতিপক্ষ বুঝিয়ে এখানে আক্রমণ করতে আসছে, কিন্তু তখনই তারা একটি বিশাল হুঙ্কারের আওয়াজ শুনতে পায়, যা ছিল গডজিলার। তারা লাইট সাগরের দিকে দিতেই সেই দৈত্যাকার জন্তুটিকে দেখতে পায়, যে কিনা মুহূর্তেই লাইট টাওয়ার উড়িয়ে দেয়। তাদের মধ্যে একজন বলে সে শুনেছিল এখানকার সমুদ্রের গভীরে একটি জন্তু থাকে যার নাম গডজিলা। এবার সবাই নিজের যান বাঁচিয়ে এদিক ওদিক পালাতে থাকে। টাচিবানা শিকিশিমাকে বলে, এখানে যারা আছে সবাই মেকানিক, একমাত্র তুমি একজন ফাইটার আছো। নিজের বিমানে থাকা মিসাইল দিয়ে একে মেরে ফেলো। এই শুনে শিকিশিমা দৌড়ে তার বিমানে উঠে হামলার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু ঠিক তখনই গডজিলা তার সামনে এসে পড়লে সে ভয়ে হাত পাই নাড়াতে পারছিল না। এরপর বাকি মেকানিকরা তাদের বন্দুক দিয়ে গুলি করলেও সেটার কিছুই হচ্ছিল না। গডজিলা একে একে সব মেকানিকদের শেষ করে ফেলে। টাচিবানা এসব দেখে খুবই কষ্ট পাচ্ছিল। সে কিছু করতে পারছে না পায়ে আঘাত লাগার কারণে। শিকিশিমা কোনো মতে নিজের বিমান থেকে নামতেই গডজিলা তার বিমান ধ্বংস করে দেয়। এতে জ্ঞান হারিয়ে মাটিতে সে পড়ে যায়। সকালে চোখ খুলতেই সে দেখতে পায় সব শেষ হয়ে গিয়েছে। এই ঘটনায় প্রচুর মানুষ মারা যায়। টাচিবানা সব লাশ একত্র করছিল। সে শিকিশিমাকে দোষারোপ করে, কারণ সে যদি তার বিমানের সাহায্যে ওই রাক্ষসকে প্রতিহত করত তাহলে এত লোক মারা যেত না। দৃশ্য পরিবর্তন হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চলে আসে, যেখানে যুদ্ধে পরাজিত হয়ে জাপান নিজেদের দেশে জাহাজে ফিরে আসছে। তখন টাচিবানা একটি চিঠি আর কিছু নগদ অর্থ শিকিশিমাকে প্রদান করে। সেও তা নিজের কাছে রেখে দেয়। দেশে ফিরতেই শিকিশিমা দেখে তার গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার বাড়ি একদম ভেঙে চুরে শেষ। এই সময় তার প্রতিবেশী সুমিকো এসে জানায় তাদের মতো কাপুরুষ সৈনিকদের জন্য আজ এই পরিণতি ঘটেছে। সে আরো জানায় বোমার বিস্ফোরণে শিকিশিমার পরিবারের সবাই মারা গেছে, এমনকি তার সন্তানও বেঁচে নেই। এখন জীবিত মানুষেরা আবারও নিজেদের ঘর বাড়ি ঠিক করার কাজে লেগেছিল। শিকিশিমার বাবা তার জন্য একটি চিঠি রেখে গিয়েছিল, যেখানে লেখা সে যেন জীবিত ফিরে আসে। এদিকে বাজারে এক মহিলা একটি চাদর চুরি করে পালাচ্ছিল। সেই মহিলা শিকিশিমার হাতে একটি বাচ্চা ধরিয়ে পালিয়ে যায়। সে এই বাচ্চা নিয়ে কি করবে বুঝতে পারছিল না, তাই বাজারেই বসেছিল। অনেকক্ষণ পর সেই মহিলা আসলে সে তার বাচ্চা ফিরিয়ে দেয়, কিন্তু সেই মহিলা বলে ওঠে, তুমি কি এখন আমাদের এখানে মরার জন্য রেখে যাবে? সে তার পেছনে লেগেছিল। তাই শিকিশিমা তাদের বাসায় নিয়ে আসে। শিকিশিমা জিজ্ঞেস করে তার জামাই কোথায়। উত্তরে সে জানায় তার জামাই নেই। তখন বাচ্চার ব্যাপারে প্রশ্ন করলে সে বলে যুদ্ধে হামলার সময় এক মহিলা এই বাচ্চাটিকে তার হাতে ধরিয়ে দিয়েছিল। এরপর জানা যায় মেয়েটির নাম নরিকো আর বাচ্চাটির নাম আকিকো। শিকিশিমা জানতে পারে তার মতো নরিকোর পরিবারও শেষ হয়ে গেছে। সকালে সুমিকো জিজ্ঞেস করে কেন সে মেয়েটিকে এখানে থাকতে দিয়েছে। কাজের সময় তো হিরো হতে পারেনি, এখন হিরোগিরি দেখানো হচ্ছে। দুই একটা কড়া কথা বললেও সে বাচ্চাটির জন্য কিছু খাবার তাদের দিয়ে যায়। ঘটনা চলে যায় 3 মাস পর, যেখানে শিকিশিমা নরিকোকে জানায় সে একটি কাজ পেয়েছে, মাইন্ড ডিফিউজ করার কাজ। এতে প্রচুর টাকা দেয়া হবে। এই কাজ খুবই বিপজ্জনক, মৃত্যুর ভয়ও আছে, সেজন্যই এত টাকা দিবে। নরিকো তার কাজে খুশি না হলেও সে তাকে বোঝায় বাচ্চাটিকে জীবিত রাখতে হলে এই কাজ করতেই হবে। পরের দিন সকালে সে নদী ঘাটে যায় এবং নিজের সহকর্মীদের সাথে পরিচিত হয়। সেখানে সে নোডা নামে এক ব্যক্তির সাথে দেখা করে, যে যুদ্ধে ওয়েপেন ডেভেলপমেন্টের কাজ করত। এছাড়া বোটের ক্যাপ্টেন আকিটসু এবং তার সহযোগী মিজুশিমাও ছিল। তারপর তারা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা শিকিশিমাকে দেখায় আসলে তাদের কাজ কি। তারা দুটি বোটের সাহায্যে সাগরে থাকা
মাইনগুলো শনাক্ত করে, যেগুলো যুদ্ধে শত্রুপক্ষ রেখে দিয়ে গেছে। মাইনগুলো পানির নিচে ছিল, তাই সেগুলোর দড়ি কেটে তারা মাইনগুলোকে পানির উপরে এনে গুলি মেরে ব্লাস্ট করে দেয়। শিকিশিমা, যে এককালে ফাইটার পাইলট ছিল, সে সহজেই মাইনগুলো উড়িয়ে দিচ্ছিল, যা দেখে বাকিরাও মুগ্ধ হয়ে যায়। মিজুশিমা এতটাই মুগ্ধ হয় যে সে তাকে বলে, আমিও যদি যুদ্ধে থাকতে পারতাম তাহলে এগুলো শিখে যেতাম। সে আশা করে বলে, যদি যুদ্ধ আরো লম্বা সময় চলতো তাহলে এতদিনে সে শিখে যেত। এই শুনে শিকিশিমা রাগে তাকে বলে এই কথা সে যেন আর কোনোদিন না বলে। কাহিনী চলে আসে আরো 4 মাস পর। টোকিওর পাশেই সাগরে একটি নিউক্লিয়ার বোমা পরীক্ষা করা হয় সাগরের একদম মাঝ বরাবর। এতে ঘুমন্ত গডজিলা আবার জেগে ওঠে। এই কয় মাসে সবার অবস্থা ভালো হয়ে গিয়েছে। শিকিশিমা একটি বাইক কিনেছে, সে নিজের বাড়ি মেরামত করেছে আর নরিকো ও আকিকোকে নিয়ে সুখে বসবাস করছে। এক রাতে সে তার সহকর্মীদের ডিনারের দাওয়াতে বাসায় নিয়ে আসে। তারা জানতে পারে শিকিশিমা ও নরিকো সম্পর্কে স্বামী স্ত্রী না। সে তাদের আসল ঘটনা জানায় কিভাবে তারা এক হলো। তখন ছোট্ট আকিকো শিকিশিমাকে বাবা বলে ডাকে। এতে সবাই আবেগপ্রবণ হয়ে তাকে বলে সে অনেক ভাগ্যবান যে এত সুন্দর পরিবার পেয়েছে। এভাবে 1 বছর পেরিয়ে যায়। সাল এখন 1947। এখানে নরিকো শিকিশিমাকে জানায় সে শহরে একটি চাকরি পেয়েছে, তবে শিকিশিমার চিন্তা হলো আকিকোকে নিয়ে। এতে নরিকো জানায় তাদের প্রতিবেশী সুমিকো তার খেয়াল রাখবে। যাই হোক, সাগরে থাকা কিছু জাহাজ ও সাবমেরিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ সাগরের পানিতে একটি বিশাল জানোয়ারের খোঁজ পাওয়া গেছে। এটি যেভাবে এগোচ্ছে তাতে কয়েকদিনের মধ্যেই তা জাপানের শহরে এসে পড়বে। শিকিশিমা তার সহকর্মীদের নিয়ে কাজে ব্যস্ত ছিল। তখন তারা একটি বিশাল জাহাজ দেখতে পায় যা ধ্বংস হয়ে পড়ে আছে। তারা ভাবতে থাকে এমন ভাবে ক্ষতি কে করতে পারে। হঠাৎ মরা মাছদের ভেসে উঠতে দেখে শিকিশিমা বলে এটা গডজিলার কাজ। সে এমন দৃশ্য আগেও দেখেছে। এটি দেখতে ডাইনোসরের মতো হলেও স্থানীয় মানুষ তাকে গডজিলা বলে। সে তার সাথে ঘটা 2 বছর আগের ঘটনা তাদের সাথে শেয়ার করে, কিভাবে গডজিলা সেখানে তাণ্ডব চালিয়েছিল। সাগরে মরা মাছের পরিমাণ বাড়তে থাকায় তারা বুঝে ফেলে হয়তো গডজিলা আশেপাশেই আছে। শয়তানের নাম নিতেই শয়তান হাজির। দৈত্যাকার গডজিলা তাদের আরেকটি বোটকে ভেঙে চুরমার করে ফেলে। তারপর সেটা তাদের বোটের দিকে এগিয়ে আসতে থাকে। তারা অনেকগুলো মাইন একত্র করে একটি বোম বানিয়েছিল, সেটা দিয়ে তারা ওই জানোয়ারকে মোকাবেলার চেষ্টা করে, কিন্তু এত বড় বিস্ফোরণেও গডজিলার কিছুই হয় না। এরপর শিকিশিমা মেশিন গান দিয়ে হামলা চালাতে থাকে। গুলি মারায় গডজিলা আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদের কাছে থাকা আরেকটি বোমা পানিতে ছাড়লে সেটা গডজিলার মুখে গিয়ে আটকায়। শিকিশিমা বোম বরাবর গুলি মারলে সেটা ফেটে যায়। এই বিস্ফোরণে গডজিলার মুখের মাংস উড়ে যায়, কিন্তু দেখা যায় তার মুখের আঘাত আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে। সেটা আবারও জীবিত হয়ে হামলার জন্য প্রস্তুত হয়। হঠাৎ সেখানে জাপানের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ টাকাও এসে গডজিলার উপর একের পর এক হামলা করে, কিন্তু তার যেন কিছুই হচ্ছিল না। উল্টো সেটা জাহাজের উপর হামলা করে বসে। একটা বোমা তার শরীরে লাগলে সে পানিতে ডুবে যায়। সবাই ভাবে হয়তো সেটা মারা গেছে, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে গডজিলা হিট রে ছেড়ে ওই জাহাজকে খেলনার পুতুল বানিয়ে ধ্বংস করে দেয়। গডজিলা জোরে হুঙ্কার ছাড়ে আর সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর শিকিশিমা নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। সেই ঘটনার পর এয়ারলিফট করে সে সহ তার সহকর্মীদের ঘটনাস্থল থেকে আনা হয়। শিকিশিমা তাদের বলে গডজিলা টোকিওর দিকে যাচ্ছে, তবে নোডা তাকে বোঝায় এমনটা করলে মানুষের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়বে। বাসায় ফেরার পর নরিকো তাকে জিজ্ঞেস করে সেদিন কি ঘটেছিল। প্রথমে বলতে না চাইলেও পরে সে জানায় যুদ্ধের সময় সে আসলে পালিয়ে গিয়েছিল বিমানের সমস্যার কথা বলে। এক দ্বীপে অবস্থান নেয়ার সময় গডজিলা তাদের উপর হামলা করে, এতে বহু মানুষ মারা যায়। সে চাইলে তাদের বাঁচাতে পারত, কিন্তু সেদিনও সে ভয় পেয়ে গিয়েছিল। সে নরিকোকে তাদের ছবি দেখিয়ে বলে কয়েকদিন আগে যে হামলা হয়েছে সেটাও গডজিলা করেছে, এবারও সে ব্যর্থ, তাই সে আর বাঁচতে চায় না। কষ্টে ছটফট করতে থাকা শিকিশিমাকে নরিকো শান্ত করায়। পরের দিন সকালে সমুদ্রে একটি জাহাজ গডজিলাকে দেখতে পায়। তারা শহরে অবগত করে সেই দৈত্য টোকিওর দিকে এগোচ্ছে। এই খবরে পুরো শহরে সাইরেন বাজতে শুরু করে, পাশাপাশি রেডিওতে সতর্ক করা হয়। এখন যে এলাকায় নরিকো কাজ করত সেখানে গডজিলা ধ্বংসলীলায় মেতে ওঠে। ট্রেনে বসে নরিকো সেই বিশালাকৃতির জন্তুটিকে দেখে স্তব্ধ হয়ে যায়। তার ট্রেনে সেটা আক্রমণ করলেও পানিতে পড়ে সে নিজের জীবন রক্ষা করে। শিকিশিমা সেখানে আসে নরিকোকে উদ্ধার করার জন্য। সেনাবাহিনী তোপ দিয়ে গডজিলার উপর হামলা চালায়, কিন্তু শহরবাসী অবাক হয়ে যায় এই দেখে যে এই হামলায় তার কিছুই হচ্ছিল
না। অবশেষে গডজিলা হিট রে ছাড়ে সবার দিকে। এতে নরিকো শিকিশিমাকে ধাক্কা দিয়ে ভবনের ভেতরে ঢুকিয়ে দেয়। ফলে শিকিশিমা বেঁচে গেলেও নরিকো এই ঘটনায় মারা যায়। গডজিলার তাণ্ডবে প্রায় 30,000 মানুষ নিহত হয় এবং 20,000-এর ওপর ভবনের ক্ষতি হয়। কিন্তু এই ঘটনায় নরিকোর বডি পাওয়া যায়নি। নরিকোর মৃত্যুতে শিকিশিমার বাসায় শোকের ছায়া নেমে আসে। ছোট্ট আকিকো মায়ের জন্য অনবরত কান্না করছিল, তাই সুমিকো তার খেয়াল রাখতে শুরু করে। নোডা তাকে অবগত করে সরকার এই গডজিলাকে মারতে পরিকল্পনা করছে, সেজন্য তারা একটি মিটিং এর আয়োজন করে, যেখানে শিকিশিমা সহ বাকিরাও যায়। এরপর সেনা প্রধান এসে সবাইকে অবগত করে গডজিলাকে প্রতিহত করতে তারা কিছু সাহসী লোকদের নিয়ে দল গঠন করতে চায়। এতে মিটিং এ চেঁচামেচি শুরু হয়। কয়েকজন বলে ওঠে গডজিলা মারা অসম্ভব। তারপর নোডা মঞ্চে উঠে একটি ডেমো দেখায় যে কিভাবে তারা গডজিলাকে পানির নিচে আবদ্ধ রাখতে পারবে। সমুদ্রের নিকটতম স্থানে একটি গভীর ট্রেঞ্চ আছে, যেখানে তারা গডজিলাকে নিয়ে আসবে আর চাপের প্রভাবে সেটা মারা যাবে। কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে শতভাগ নিশ্চিত হওয়া যাবে না যে গডজিলা মরবে। এরপর সেনাপ্রধান বলেন, বিশ্বযুদ্ধের পর দেশে আরেকটি সমস্যা দেখা দিয়েছে। বিপদের এই সময়ে আমাদের সবার উচিত একসাথে লড়াই করা। তবে কিছু মানুষ সেখান থেকে চলে যায় কারণ তাদের পরিবার আছে, তারা না বাঁচলে তাদের পরিবারের কষ্ট হবে। কিন্তু কিছু মানুষ থেকে যায়, তারা বলে আমরা চলে গেলে দেশের কি হবে। এতে সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। রাতে ডিনারের সময় শিকিশিমা বাকিদের বলে সে তার ফাইটার বিমান দিয়ে গডজিলাকে শেষ করে ফেলবে। এতে নোডা প্রশ্ন করে যদি সেটা নিজের হিট রে ছাড়ে তখন সে কি করবে। কিন্তু শিকিশিমা এখন এসব নিয়ে ভাবছে না, তার মাথায় শুধু নরিকোর মৃত্যুর প্রতিশোধ ঘুরছে। এখন তার ফাইটার বিমান থাকলেও এটা মেরামত করতে একজন মেকানিক দরকার, তাই সে টাচিবানার খোঁজ করতে থাকে। সব জায়গায় খোঁজ নিয়েও সে টাচিবানার কোনো সন্ধান পায় না। এক রাতে টাচিবানা নিজেই শিকিশিমার বাসায় উপস্থিত হয়। সে তাকে প্রথমে ইচ্ছে মতো মারধর করে, কারণ 2 বছর আগে ওই দ্বীপে যেসব মেকানিকরা মারা গিয়েছিল শিকিশিমা সেই সব মৃত্যুর জন্য টাচিবানাকে দায়ী করেছিল। শিকিশিমা বলে সে যদি তাকে দায়ী না করতো তাহলে সে কোনোদিনই এখানে আসতো না। এখন সে চায় টাচিবানা যেন তার বিমান মেরামত করে দেয়। সে ওই বিমান দিয়ে বোম মেরে গডজিলাকে শেষ করবে। গডজিলার উপর টাচিবানারও রাগ ছিল, তাই সে এই কাজে রাজি হয়ে যায়। তারপর সে আরো কিছু মেকানিক নিয়ে বিমান মেরামতে লেগে পড়ে। পরিকল্পনা মোতাবেক সব কাজ চলতে থাকে। নোডা ম্যাপ রিডিং করে ধারণা দেয় আগামীকাল সকাল 11টার মধ্যে গডজিলা সমুদ্রের একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। তারা 8টার মধ্যে প্রস্তুত হয়ে যাবে। সে আরো বলে আজকে রাতে সবাই যেন নিজের পরিবারের সাথে সময় কাটায়। কে জানে কালকে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে। তাদের সাথে মিজুশিমা এই অভিযানে যেতে আগ্রহী, কিন্তু নোডা ও আকেটসু এতে বাধা দিয়ে বলে তোমার এখনো লড়াই করার অভিজ্ঞতা হয়নি। অন্যদিকে শিকিশিমা বাসায় গিয়ে নিজের মেয়ে আকিকোর সাথে দেখা করে। আকিকো তাদের পরিবারের একটি ড্রয়িং এঁকেছিল। সকালে সে তৈরি হয়ে টাচিবানার কাছে যায়, যেখানে তার জন্য ফাইটার বিমান প্রস্তুত ছিল। বিমানে একটি বোমা সেট করা ছিল। টাচিবানা তাকে দেখিয়ে দেয় কিভাবে সবকিছু ফাংশন করবে। এদিকে সুমিকো আকিকোর হাতে একটি খাম দেখতে পায়। সেখানে প্রচুর টাকা ছিল আর একটি চিঠি ছিল, যেখানে লেখা এই টাকা আকিকোর ভবিষ্যতের জন্য। এবার শুরু হয় গডজিলাকে ধরার অভিযান। প্রথমে সাগরের পানিতে তারা গডজিলার আওয়াজ ছাড়ে, যাতে গডজিলার মনে হয় তার মতো আরেকটি প্রতিযোগী এখানে রয়েছে। সেই শব্দে আকর্ষিত হয়ে গডজিলা ওপরে চলে আসে। এরপর শিকিশিমার কাজ আরম্ভ হয়। তার কাজ হলো বিমানের সাহায্যে গডজিলাকে বিরক্ত করে সমুদ্রের সেই জায়গাটিতে নিয়ে আসা যেখানে নোডা সেনাবাহিনীর সহযোগিতায় গডজিলার জন্য ফাঁদ তৈরি করেছে। শিকিশিমা সফলতার সাথে গডজিলাকে জায়গা মতো নিয়ে আসে। গডজিলার রাগে হিট রে ব্যবহার করে একটি জাহাজ উড়িয়ে দেয়, তবে সেই জাহাজ আগে থেকেই খালি করা ছিল। নোডা জানায় পরবর্তী হিট রে ব্যবহার করতে গডজিলার সময় লাগবে। এরই মাঝে তাদের পরিকল্পনা সার্থক করতে হবে। দুটি জাহাজ গডজিলাকে দুই দিকে ঘিরে ফেলে। জাহাজে শক্ত দড়ি লাগানো ছিল আর সেই দড়ির সাথে ছিল গ্যাসের সিলিন্ডার। দড়ি দিয়ে গডজিলাকে ভালোভাবে পেঁচিয়ে তারা গ্যাস সিলিন্ডার গুলো চালু করে দেয়। এতে গ্যাসের চাপে গডজিলা পানির গভীরে চলে যায়, কিন্তু তখনও সেই দৈত্য হার মানেনি। দড়ির সাথে লাগানো বেলুনের সাহায্যে গডজিলা উপরের দিকে উঠে যাচ্ছিল। হঠাৎ সে আবারও আবির্ভূত হয় এবং নিজের মধ্যে শক্তিশালী হিট রে জেনারেট করতে থাকে। সবাই এবার আশা ছেড়ে দিয়েছিল, হয়তো গডজিলাকে পরাজিত করা সম্ভব না। কিন্তু ঠিক তখনই সাহসী শিকিশিমা নিজের বিমান গডজিলার মুখে ঢুকিয়ে বোম অ্যাক্টিভ করে দেয়। এতে বোমার বিস্ফোরণে গডজিলার মুখ ছিন্ন ভিন্ন হয়ে যায় আর তারই হিট রের প্রভাবে তার শরীর টুকরো টুকরো হয়ে পানিতে মিশে যায়। তবে এই ঘটনায় বিমান আক্রমণের আগ মুহূর্তে শিকিশিমা নিজের বিমানের সিট ইজেক্ট করলে সে বেঁচে যায়।
যায়। অভিযানে যাওয়ার আগে টাচিবানা সিট ইজেকশনের পদ্ধতি তাকে দেখিয়ে দিয়েছিল। শিকিশিমার এই বীরত্বে সবাই তাকে সেলুট জানাচ্ছিল। ঘাটিতে নামতেই সেখানে সুমিকো এসে একটি চিঠি দেখায়, যেটা সকালে ডাকের মাধ্যমে তার কাছে এসেছিল। সেই চিঠি দেখে শিকিশিমা আকিকোকে নিয়ে দৌড়ে একটি হাসপাতালে পৌঁছায়। সেখানে সে দেখতে পায় নরিকো এখনো জীবিত আছে। সেদিনের ঘটনায় সে আহত হলেও মারা যায়নি। তারা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। আমরা নরিকোর ঘাড়ে গডজিলার আঘাতের একটি কালো দাগ দেখতে পাই। এছাড়া গডজিলার শরীরের একটি অংশ আবারও রিজেনারেট হচ্ছে এমনটা দেখানো হয়। আর এর মধ্য দিয়ে মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভির এন্ডিং ধারা বোঝানো হয়েছে হয়তো গডজিলা আবারও ফিরে আসবে। তাছাড়া আরেকটি প্রশ্ন হতে পারে, মুভির নাম কেন গডজিলা -1? মূলত -1 দিয়ে বোঝানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এমনিতেই বিধ্বস্ত অবস্থায় ছিল। গডজিলার আবির্ভাবের মধ্য দিয়ে জাপান আরো নেগেটিভ পর্যায়ে চলে যায়। মানে যুদ্ধের পর তো তাদের সবকিছুই শূন্য থেকে শুরু করার কথা ছিল, কিন্তু এর মাঝে গডজিলা এসে পরিস্থিতি আরো বাজে করে ফেলে। মুভির অরিজিনাল জাপানিজ ট্যাগলাইনও ছিল এমন, পোস্ট ওয়ার জাপান ফ্রম জিরো টু মাইনাস। মুভিটি 96তম অস্কারে বেস্ট ভিজুয়াল ইফেক্টস ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল। সো বন্ধুরা, এই ছিল গডজিলা -1 মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং আশেপাশে পরিবেশকেও ভালো রাখবেন। টিল দেন, স্টে উইথ পিডি রিভিউজ।